যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি 32। ইউটিউবিং, ভিডিও ব্লগিং এগুলোর মাধ্যমে আপনার হলো আলেম ওলামা বিভিন্ন অংশের মানুষের মাথা আপনার হলো মানে ইজরা নিয়েছে এক ধরনের। তারেক রহমান, আপনি তো নিশ্চয়ই ঘরের কথা অনেক কিছু জানেন, ভিতরের কথা, ঘরের কথা বলতে যেটা ভাবছি, যেহেতু তার সাথে একটা সরাসরি কানেকশন ছিল, তার নির্দেশ মোতাবেক বা তার পরামর্শক্রমে আপনারা অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো, আপনি নিজেই বলেছেন এই সম্পর্কে এর আগেই। আহ সেই প্ল্যানিংটা আসলে কিভাবে ছিল, কি কারণে? শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে, নাকি আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সবসময় এরকম মব ক্রিয়েট করে থাকে, কোন জায়গা থেকে এই বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে গুড়িয়ে দেওয়া হলো, মানে পরামর্শটা কি ছিল? জি, প্রথমত ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাসভবন, শেখ মুজিবের বাসভবন, এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে বিয়ার করব। এটা হলো আমাদের একটা আমরা ভাবছি কি ভাবে এটা বলা যায়। জি। এবং এইটাতে ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব, এরকম একটা বিষয় হয়ে গেছিল, বুঝছেন? হুম, যেরকম হুম, ভাবে শাহবাগে 2013 সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল, যে হুম। আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে, এরকম জি। একটা বিষয়। এবং দেখেন তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে, অনুধাবন হচ্ছে, সে এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি, তাই না? এত সহজ ছিল না তখন, তখনের রাইট। পরিবেশটা এরকমই কঠিন ছিল, না, তখন আমি ওই রাফ রাতে টাফ আমি ওই ছিল। রাতেই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার বিরুদ্ধে আমি প্রথমেই একটা কন্টেন্ট করেছিলাম, যে আচ্ছা, কি লাভ হলো আমি এটা করে। আমি এবং সিম্পলি বলি, দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম, যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি 32। হুম, ঠিক আছে, মানে সিম্পলি এই শব্দ ইয়েস অর নো, অবভিয়াসলি 32। মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি 32-এর অনেক বড় একটা অবদান ছিল, তাই না? এটাই তো অবশ্যই, একটা অবশ্যই। বিষয়। হ্যাঁ, যেমন 7 মার্চের ভাষণের পরে 7 মার্চের প্রোগ্রাম রিভিউ করার জন্য নেতৃবৃন্দ ধানমন্ডি 32-এ তো বসলো আবার। হুম। ওই যে সিরাজুল ইসলাম দাদু ভাই, তারপরে হলো আরো যারা ছিল, সবাই মিলে দৌড়ে আসলো এখানে। আপনি ওই যে কথা বলেন যে আপনারা যে উদ্যোগী হলেন, হ্যাঁ। ইমানি দায়িত্ব মনে হলো আপনাদের, কেন মনে হলো, না কারা না না, যুদ্ধ করলো? আমাদেরই মানে দায়িত্ব না, মানে মানে নাগরিকদেরই মানে দায়িত্ব মনে হলো। আমি আবারও বলতেছি যে এটা শাহবাগে ঘটনা, আপনি তো ছিলেন শাহবাগে না, যেরকম ঠিক আছে। ইন্সপিরেশন নিয়ে সবাই গিয়েছিল, হ্যাঁ। ধানমন্ডি 32 ভাঙতে ওইভাবে ওই ইন্সপিরেশন নিয়েই গিয়েছিল। আমার মত পার্থক্যটা কোথায় বর্তমান মানে শক্তির সাথে? আমার মত পার্থক্যটা ওই জায়গায় যে আপনারা যারা বিজয়ী হইলেন তারা তো দেশের এখন মালিক, তাই না? তাহলে বিজয়ীরা কেন লুটপাট করবে আবার? মানে নিজের দেশ নিয়ে নিলেন না আপনি, হুম, তাহলে হুম, আপনি হুম। নিজেই, আপনারই দেশ এখন, আপনিই কর্তৃত্ব, আপনি নিজেই এটাকে ভাঙছেন, নিজেই এটাকে লুটপাট করছেন। আমার সমস্যা, আমার কনফ্লিক্ট এইখানে আসলে। ঠিক আছে, ওই সময়ের ডিমান্ড যা ছিল সে ওইটা করেছে, এবং এখন আবার সমন্বয়ক শুনলেই মানুষ গালি দেয়, এটা এই সময়ের ডিমান্ড। সো না, আমি রাজনীতিতে আমি আপনার সঙ্গে একটু ডিফার দেখেন, করি। আবার সেটা হচ্ছে আবার ওই দেখেন, সময় ডিমান্ড ছিল আবার তারেক রহমান। এই যে আমি একটা কথা বলছি যে ধানমন্ডি 32 বাংলাদেশের সম্পদ, বা এটা হুম, হলো বাংলাদেশকে জন্ম দিয়েছে, এটা আমার এই সময়ের অনুভূতি। ঠিক আছে, ধরেন এই গণ অভ্যুত্থানে ধনীরা অর্থ দিয়েছে, ঠিক আছে, হুম, বিদেশে বসে অনেকে ইন্ধন দিয়েছে, আর সাধারণ মানুষ জীবন দিয়েছে, এই তো। এবং সেই সাধারণ মানুষগুলো ওই কবরে গিয়ে গিয়ে তাদের অনেকের লাশও এখনো খুঁজে পায়নি। এটা হলো এই হুম, গণ অভ্যুত্থানের বাস্তবতা। আর আমাদের হুম। রাজনৈতিক কর্মীরা আমরা জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি, এবং আমরা হুম। এখন ফ্রাস্ট্রেটেড যে আমরা কি জন্য এতটা ঝুঁকি নিয়ে লড়াই করলাম। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আহ আপনার কি মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধুলায় মিশিয়ে দেওয়ার একটা অন্যতম চক্রান্ত এই মুহূর্তে রয়েছে? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ব্যাপক কার্যক্রম চলছে, এবং যারা মুক্তিযুদ্ধের বা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল তারা এই গণ অভ্যুত্থানের সময়টা এই সুযোগটা নিয়েছে। কিন্তু তারা তো সুযোগ নেবেই, আওয়ামী লীগ এই পর্যায়ে গেল কেন? এই জন্য তো সুযোগ নিচ্ছে। এটা তো আমরা তো ওই 71-এর বিরুদ্ধে যুদ্ধ করি নাই, তাই না? আমরা তো একটা সরকার পতনের আন্দোলন করেছি, রাইট, রাইট। নাকি? আচ্ছা, সে আন্দোলনটা গণ অভ্যুত্থানের পর্যায়ে গেছে, তাই তো? আচ্ছা, তো এখন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে এমন ভাবে যে 71 আর প্রয়োজন নাই, এটা তো নিচ্ছে এখন।
এই জন্য আমরা যারা গণ অভ্যুত্থান করছি আমরা কি কালপ্রিট নাকি? আমরা 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 তো আন্দোলন করে ভুল করিনি। তাহলে যারা একাত্তরকে মুছে দিতে চায় তারা কালপ্রিট, এবং যারা মানুষের বিরুদ্ধে, দেশের মানুষের পালস না বুঝে মানুষকে দমন পীড়ন করেছে তারা তারা হলো কালপ্রিট। আমরা তো আমরা তো 71 এবং 24-কে সাথে করে নিয়েই চলতে চাই। আমরা তো কিন্তু কোনোটাকে একাত্তর আর চব্বিশে, একাত্তরকে ধারণ করতে চাই যেমন আমরা, চব্বিশের চেতনাও রয়েছে, কিন্তু কোনো অবস্থাতে তো একাত্তরের সাথে হ্যাঁ, চব্বিশ মেলানো যাবে না, তাই না? না আমি তো 24-এর সাথে 71 মিলাতে যাচ্ছি না। 24 আমাদের খুব সদ্য সদ্য শেষ হওয়া ক্ষত, তাই না? এই ক্ষতর ঘা এখনো শুকায়নি, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই জন্য 71 24 দুটাই বলতে হয়। এক সময় গিয়ে 24 আর বলবে না মানুষ, কিন্তু এখন তো কিন্তু ক্ষত আছে, একাত্তর এখন তো একাত্তর বলতে থাকবে। দিবেন। এখন তো ক্ষত চমৎকার একটা আছে, কথা এখন তো বলছেন। বলতে দিবেন। খুব চমৎকার, ঠিক আছে। চমৎকার একটা সহজ, মানে খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে আপনি ক্লিয়ার করে দিয়েছেন। আমার আর কোনো প্রশ্ন নেই এই ক্ষেত্রে। কিন্তু আমার যে প্রশ্নটি, যে মানে চব্বিশের এই আন্দোলনে যখন অনেক আওয়ামী পরিবারের সন্তানেরাও যোগ দিয়েছিল, এটা বাস্তব সত্য, আপনিও জানেন আমিও জানি। কিন্তু আপনারা তো একটা দলের লিডিং পর্যায়ে ছিলেন। যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আওয়ামী পরিবারের সন্তান, তারাও বুঝতে পারেন যে পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে, একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আমি বলছি না এই আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, আমি মোটেই সেই কথা বলছি না। আমি বলছি পেছনের ষড়যন্ত্রের কথা অনেকেই জানতো না। আপনারা কি জানতেন? আমি আপনাকে খুব সাদা মাটা ভাবে বলি। জি। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের যে সকল সন্তানরা বা ছাত্রলীগের ছেলে পেলে এই আন্দোলনে যুক্ত হয়েছিল, তারা আওয়ামী লীগের চেতনায় মানে উদ্ভাসিত হয়ে অংশ নেয়নি, বা আওয়ামী লীগকে ভালোবেসে এই আন্দোলনে অংশ নেয়নি। বরঞ্চ আওয়ামী লীগের পলিটিক্যাল সিস্টেম তারা পছন্দ করে না, তারা পরিত্যাগ করে এই আন্দোলনে অংশ নিয়েছে। এটা তো একটা বিষয়। জি। তো এটা আওয়ামী লীগের লোকেরা এটাতে অংশ নিয়েছে, এই জন্য এটা আওয়ামী লীগের ক্রেডিট এরকম না, বরং তারা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে। আওয়ামী লীগ ভুল পথে আছে, এই জন্য এক নাম্বার গেল। রাইট। যে ম্যাটিকুলাস ডিজাইনের কথা বললেন, যে বিদেশি শক্তি বা বহিঃশক্তি, আমাদের এই গণ অভ্যুত্থান শুরু থেকে, একদম ইনিশিয়াল স্টেজের শুরু থেকে, এবং এই গণ অভ্যুত্থানের মাঝ পর্যায়ে, এই গণ অভ্যুত্থানের দুটো অংশ, 17 জুলাইয়ের আগের একটা অধ্যায়, 17 জুলাইয়ের পরের একটা অধ্যায়। 17 জুলাই আত্মসমর্পণের মধ্য দিয়ে একটা অংশের লড়াই শেষ হয়ে যায়, এবং 18 জুলাই পলিটিক্যাল মুভমেন্ট শুরু হয়। ওই একটা গ্রুপ ছিল, ওই গ্রুপ অনেক আগে থেকেই ডক্টর ইউনূসকে কেন্দ্র করে একটা ক্ষমতা কাঠামোর স্বপ্ন দেখতো। মাঝে মাঝেই তারা কথাবার্তা বলতো। হুম, হুম, হ্যাঁ, কে কে উপদেষ্টা হবে তারা লিস্ট করে রেখেছিল বিভিন্ন কিছু। তো ওই হুম। গ্রুপটা এই আন্দোলন করছে বা এই আন্দোলনকে ইন্ধন দিছে, বিষয়টা এরকম না। ঠিক আছে। বা ওই গ্রুপ এই আন্দোলনকে সফল করছে এরকম না। এমনকি ওই গ্রুপ আন্দোলনের শেষ দিনেও এটাতে কোনো কানেক্ট ছিল এরকম না। যেটা হয়েছে, আন্দোলনের পরবর্তী সময়ে ওই গ্রুপটা সফলভাবে রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে নিয়েছে। এখন যারা অস্থিতিশীল করে রাখতে চাইছে, তারা আসলে কি চাইছে? তাদের এই মুহূর্তে তারা, চাওয়াটা কি? আমি শুনেন, আমি বলি, আপনি সেটা তো ওই পিনাকি ভট্টাচার্যকে তো মিন করছেন, তাই না, বা ইলিয়াসকে মিন করছেন। জি। ওরা চাওয়া কি, ওরা, ওদের প্রত্যাশা যে সরকার ওদের হাতের মধ্যে থাকুক, ওদের গ্রিপের মধ্যে থাকুক, এটা ওদের হুম। চাওয়া। বুঝছেন? ওদের চাহিদা মতো চলবে, ওদের মর্জি মতো চলবে। ওরা তাদের পেছনে যেভাবে কোনো শক্তি ভাবে। নেই, তাদের পেছনে কোনো শক্তি নেই। হ্যাঁ, তাদের পিছনে কোনো শক্তি আছে কিনা আছে জানি না। তবে তারা ইউটিউবিং, ভিডিও ব্লগিং এগুলোর মাধ্যমে আপনার হলো আলেম ওলামা বিভিন্ন অংশের মানুষের মাথা আপনার হলো মানে ইজরা নিয়েছে এক ধরনের, বুঝছেন? মানুষের মস্তিষ্ক, আমার খুব দুঃখ লাগে যে আপনার এইভাবে ইউটিউবের মাধ্যমে মানুষ ড্রাইভ করে, এইভাবে মানে ইউটিউবের মাধ্যমে মানুষ মানে মানসিক ভাবে তাদের মস্তিষ্ক বর্গা দিয়ে রাখে কারো কাছে। এটা খুবই আমাদের অধঃপতন। আপনি এই বাংলাদেশ যে পথে যাচ্ছে বা যেদিকে এগোচ্ছে, আমরা বর্তমান বাস্তবতার জায়গা থেকে যেটা দেখছি, এবং যারা কন্ট্রোল করার চেষ্টা করছে রিমোটের মাধ্যমে, সবকিছু মিলিয়ে, আহ আপনি এর ভবিষ্যৎটা কি দেখছেন? আচ্ছা, এখন আমাদের ভবিষ্যৎ তো আমাদের বানাইতে হবে, বুঝছেন? মানে আমরা যদি ভালো চাই, তাহলে সবাই মিলে চেষ্টা করে দেশকে একটা গণতান্ত্রিক সরকার ফিরায় আনতে হবে। এটা করতে হবে, কিন্তু বাস্তবতা হ্যাঁ, কি বলছে, কোন দিকে যাচ্ছে? বাস্তবতা, ষড়যন্ত্র তো হচ্ছে বিভিন্ন ভাবে। লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূস বসার পরে বাংলাদেশে নির্বাচনের জন্য একটা স্টেবল দিকে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এখানে অনেক ধরনের অনেক কনস্পিরেসির মাধ্যমে বিভিন্ন তত্ত্ব এবং মত হাজির করে বিশৃঙ্খলা করা হচ্ছে, যার মধ্যে পিয়ার নামে একটা শব্দ ছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ। তো এই পিয়ার তো কতটা ভণ্ডামি দেশের মানুষ এখন আবার বুঝতে পারছে। এই পিয়ারের কথা বললেই মানুষ গালি দিচ্ছে। তো এটা কিন্তু আগে গালি দিত না। মানুষ যখন সঠিকভাবে জানতে পারে একটা ব্যবস্থাপনা ভণ্ডামি হচ্ছে, তখন মানুষ সঙ্গে সঙ্গে এটাকে ক্যাচ করে, আস্তে আস্তে বুঝে প্রতিরোধ করে।
তো এখন পিআর কে, আমরা যারা পিআর এর বিরুদ্ধে কথা বলছি আমাদের কারণ বলতে হচ্ছে না, জনগণই এখন বলছে, তারা তাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত দ্বারা বলছে। তো এগুলো শয়তানি নির্বাচনের আগ পর্যন্ত চলবে। একটা গণতান্ত্রিক সরকার আসলে শক্ত হাতে এবং দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে নিজ সরকারকে নিজে সুন্দরভাবে চালাবে। এটা নিয়েই তো ষড়যন্ত্র দেখা যাচ্ছে, সেটির কি আসলে কোনো সহজ সমাধান হবে আপনার মনে হয়? হবে নাকি হবে, আগে এগুলো অনেক কিছু ঘটে যাবে? এগুলো কিছু না, এগুলো অল্প কিছু মানুষ, তারপরে ওই বিভিন্ন জেলা থেকে 5-10 জন করে এক জায়গায় করে 10,000 মানুষ এক জায়গায় করতে পারে, বাট এটা সারা বাংলাদেশের শক্তিমত্তা বা ক্ষমতা না। ঠিক আছে। অনেক ধন্যবাদ তারেক রহমান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দলের জন্য শুভকামনা জানাচ্ছি। দর্শক, শেষ করছি, ভালো থাকুন। এই ছিল আজকে আলোচনা। আল্লাহ হাফিজ।